নমস্কার, দেখছি রিপাবলিক বাংলা, সঙ্গে রয়েছি আমি স্বর্ণালী। এবং এই মুহূর্তে ভোটের উত্তাপ যেরকম বাড়ছে, ঠিক সেরকমই হাড্ডাহাড্ডি লড়াইয়ের আগে ভোটের প্রচারের ময়দানেও প্রতি মুহূর্তে নতুন নতুন ইস্যুকে নিয়ে আরও বেশি গরম হয়ে উঠছে। এবং এবারের নির্বাচনের ক্ষেত্রে অন্যতম, আমি যদি বলি তারকা কেন্দ্র তাহলে তারকা কেন্দ্র, যদি বলি কি হাই ভোল্টেজ লড়াই তাহলে তাই। কিন্তু সব কিছুর নেপথ্যে কেন্দ্রবিন্দুতে যে কেন্দ্রটা রয়েছে সেটা অবশ্যই ঘাটাল। কারণ ঘাটালের এবারে বিজেপি তরফ থেকে প্রার্থী শ্রী হিরণময় চট্টোপাধ্যায় মানে হিরণ, এবং অন্যদিক থেকে দীপক অধিকারী, আগের দুটো টার্মের যিনি জয়ী সাংসদ অর্থাৎ দেব। এই কেন্দ্রের একাধিক ইস্যু, একাধিক বিষয় জানি এখানকার মানুষজন বারবার সরব হয়েছেন। কোথাও এই তারকা প্রার্থীর লড়াইয়ের ক্ষেত্রে বারবার শুধুমাত্র এই লড়াই, যেরকম একটা শ্রেণী বলছেন যে এটা ব্যক্তিগত লড়াইয়ের জায়গায় যাচ্ছে, অন্য একটা শ্রেণী বলছেন যে ব্যক্তিগত লড়াইয়ের থেকেও বড় বিষয় হচ্ছে যে এতদিন ধরে ঘাটালের মানুষ পেলোটা কি। সব কিছু নিয়েই জানবো, কারণ এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন রিপাবলিক বাংলা স্টুডিওতে ঘাটালের বিজেপি প্রার্থী শ্রী হিরণময় চট্টোপাধ্যায় অর্থাৎ হিরণ। হিরণ, স্বাগত রিপাবলিক বাংলা। এই মুহূর্তে সমস্ত ফোকাস অনেস্টলি মানে অনেকটা ফোকাস রাজ্যে 42টা কেন্দ্রের মধ্যে ঘাটালের দিকে চলে এসেছে হিরণ। একদিকে আপনি, অন্যদিকে আপনার প্রতিপক্ষ দীপক অধিকারী। যে সময় থেকে আপনি হয়তো জানতেনও না যে ঘাটালে আপনি প্রার্থী হবেন বা আপনার উল্টো দিকে দেব প্রার্থী হবে, কারণ আমরা দেখলাম মাঝখানে দেব তিনি বলছিলেন বারবার করে, সোশ্যাল মিডিয়াও তিনি লিখছিলেন যে তার এটাই লাস্ট দিন পার্লামেন্টে, এরপর তিনি হয়তো রাজনীতি থেকে বিদায় নেবেন, তিনি আবার তার প্রফেশনেই ফুল ফ্লেজেড থাকবেন। এই সব কিছু যখন জল্পনা চলছিল, তার মধ্যেও প্রায় বিগত 1.5 থেকে 2 বছর ধরে একটানা ঘাটালের বিভিন্ন ইস্যু নিয়ে আপনার তরফ থেকে আমি দেখেছি দেবকে আপনি ক্রমাগত আক্রমণ করে গেছেন, বা যদি বলা হয় কি আক্রমণ তাহলে আক্রমণ, না হলেও একাধিক বিষয় আপনি উত্থাপন করেছেন, রেজ করেছেন, সেটা অডিও ক্লিপ থেকে শুরু করে সাম্প্রতিক সময় এর আগে ঘাটার মাস্টার প্ল্যান থেকে শুরু করে। কোথাও কি মনে হচ্ছে যে এই নির্বাচনের ক্ষেত্রে এতদিন ধরে যেটা আপনি বলে এসছেন সেটার বোধহয় এই প্রচারের ময়দানে একটা অ্যাডভান্টেজ পাওয়া যাবে? স্বর্ণালী, নমস্কার আপনাকে। যেটা বলতে চাই সেটা হলো যে আপনি যেটা বলছেন যে এটা দুজন তারকার লড়াই, ব্যক্তিগতভাবে আক্রমণ বা ব্যক্তির লড়াই, আমি সেখানে আমি বলছি না, মার্কেটে এরকম খবর যারা বলছেন আমি তাদের সঙ্গে একদম পুরোপুরি অমত। কারণ এটা কোনো তারকার লড়াই নয়, এটা কোনো ব্যক্তির লড়াই নয়, এটা পশ্চিমবঙ্গের মানুষের ভবিষ্যতের লড়াই। একজন অভিনেতা যখন রাজনীতি করতে আসেন তার মানেই হলো তিনি প্রথমেই মিথ্যে কথা বলেন, কারণ তিনি অভিনয় করবেন সারা বছর ধরে, আর রাজনীতি করবেন শুধুমাত্র 5 বছরে একবার হাত জড়ো করে বলবেন মেকআপ লাগিয়ে মুখে যে আমাকে ভোটটা দেবেন, আমি আসবো বলে তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। গত 10 বছরে মাননীয় সাংসদ যিনি ঘাটাল লোকসভার মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তাদের পাশে থাকবেন, তাদের বিপদে আপদে থাকবেন, তিনি শুধুমাত্র লোকসভায় দিল্লিতে গেছেন তাদের হয়ে কথা বলতে 11%। 89% তিনি শুটিংয়ে ব্যস্ত ছিলেন। উনি ঘাটাল লোকসভাতে ওনাকে কখনো কি আজ অবধি দেখেনি? হ্যাঁ, দেখেছে একবার দুবার, মাঝে মধ্যে তো দেখতে পাচ্ছে, যখন বৃষ্টি হচ্ছে বা ত্রাণ দেওয়ার জন্য হোক, সেই সময় তো ওনার সোশ্যাল মিডিয়া প্রোফাইলও দেখতে পাওয়া গিয়েছিল যে দেব তো গেছেন সেখানে, এমনটাই বলছি। সেটাই বলতে যাচ্ছিলাম যে যখন বৃষ্টি হয়, যখন বন্যা হয়, তখন এক হাঁটুও নয়, এক গোড়ালি জলে দাঁড়িয়ে ফটোগ্রাফারদেরকে, সাংবাদিকদেরকে বলে খিচ মেরি ফটো, খিচ মেরি ফটো। 5 বছরের হিসেব দেওয়া হয়, তাহলে আপনি বলছেন যে সত্যি সত্যি একদিকে অভিনয়, নিজের কেরিয়ার, একের পর এক ছবি, আর পাশাপাশি নিজের কেন্দ্র, বিশেষত এত বড় মানে সংসদীয় কেন্দ্র, মানে সেটা বিশাল বড় জায়গা, 7টা বিধানসভা তার মধ্যে রয়েছে, দুটো একসঙ্গে করা সম্ভব নয়। আপনি নিজেও এর আগে দীর্ঘদিন ধরে বিধায়কের পদ সামলেছেন, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কটা অন্য কাজ করার মতো সময় পাওয়া যায়? একজন সাংসদ যদি নিজের কেন্দ্রের কাজ করেন সেক্ষেত্রে সত্যি সত্যি তাহলে আদার্স কোনো প্যারালাল কোনো কাজ, মানে একের পর এক ছবির কাজ, অভিনয়ের কাজ, অন্যান্য প্রোগ্রাম, সেগুলো করার সত্যি সময় পাওয়া যায় না? তাহলে একদম সময় পাওয়া যায় না, একদম সময় পাওয়া যায় না। জাস্ট ভোট হয়েছিল এপ্রিল মাসে, তারপর থেকে আমি খড়গপুরে থাকতাম, একটি আশ্রমে থাকতাম, গোপালী আশ্রমে। সেই দিন থেকে আমি আজও ওখানে আছি। আমি সিনেমার ক্যামেরার মুখ দেখিনি, শুধুমাত্র আপনাদের মতো চ্যানেলেতে আমি আসি, মাঝে মধ্যে ক্যামেরার মুখ দেখি। গত 4 বছরে না, সেটা তো সেই রাজনৈতিক পরিচয়ের কারণেই।
তো গত 3 বছরেতে আমি আজ অব্দি একটা ক্যামেরাও দেখিনি, আমি কোনো সিনেমাতে অভিনয় তো দূরের কথা, যতবার যে প্রডিউসার আমাকে বলেছেন, এই কদিন আগে 2 সপ্তাহ আগে একজন প্রডিউসার বলছিলেন হিরো একটা ছবি করবো, তুমি কয়েকটা দিন দাও করে নেবো, আমাকে ক্ষমা করবেন, লোকসভার পরে আপনার সঙ্গে দেখা করব। আর আপনি যদি আমাদের মাননীয় সাংসদের আপনি যদি জাস্ট তালিকা দেখেন, সেখানে দেখবেন আমি আমার তালিকাটা নিয়ে এসেছি ওনার একদম প্রিন্ট আউট করে, যে উনি 2014 থেকে 2019 ওনার উপস্থিতি সংসদে 11%, 2019 থেকে 2000 মানে কাল অবধি ওনার উপস্থিতি 12%, তার মানে গড়ে গত 10 বছরে 11.5% ওনার উপস্থিতি। উনি 18ই মে 2014 থেকে 13ই ফেব্রুয়ারি 2019 সংসদে ওনার ডিবেটের পরিসংখ্যান মাত্র 2টো, মানে 5 বছরে উনি মাত্র 2বার ডিবেটে অংশগ্রহণ করেছেন। আর 2019 থেকে গতকাল অবধি ওনার ডিবেটের সংখ্যা মাত্র 1, তার মানে গত 10 বছরে উনি টোটাল সংসদে লোকসভাতে 3বার মাত্র ডিবেটে অংশগ্রহণ করেছেন। উভয় ক্ষেত্রেই জাতীয় গড়, মানে ভারতবর্ষের অন্যান্য সাংসদদের গড় হলো 2014 থেকে 2019 হলো 67.1%, আর 2019 থেকে 2024 হলো 46.1%। মানে ভাবুন সেখানে ওনার মাত্র 3টে প্রশ্ন, মানে আপনারা ভাবতে পারেন 2014 থেকে 2024 উনি একটা প্রাইভেট বিলও পাস করেননি। 2014 থেকে 2019 ওনার সংসদে প্রশ্নের পরিসংখ্যান মাত্র 3টি, যেখানে গড় ছিল, জাতীয় গড় ছিল 210টা। যৎসামান্য যে প্রশ্নের কথা আপনি বলছেন, যে মার্কশিটের কথা আপনি বলছেন, তার মধ্যেও তো ঘাটালের বিষয় রয়েছে। দেব বারবার বলেছেন তিনি আন্তরিকভাবে চান, এমনকি শেষ দিনও তিনি বলেছেন যে কিছু হোক না হোক অন্তত আমি এই রাজ্য সরকারের কাছে অনুরোধ করছি যেন ঘাটালের মাস্টার প্ল্যানটা হয়। আমি 2022-এর ডিসেম্বরে উনি একবার প্রশ্ন করেছিলেন, 2023-এর ডিসেম্বরেও আবার একই প্রশ্ন করেছেন, কপি পেস্ট দুটো একই প্রশ্ন করেছেন 1 বছর ছাড়া ছাড়া। সেখানে মন্ত্রণালয় থেকে যা উত্তর দিয়েছে সেই উত্তরের কপিগুলো আমার কাছে আছে। এছাড়াও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে মন্ত্রণালয় কি উত্তর দিয়েছিল। মন্ত্রণালয় থেকে বলা হয়েছিল যে আপনি যে প্রশ্ন করছেন সেটা একদম ভ্রান্ত প্রশ্ন, তার কারণ 2018-র জুন মাসে, এই দেখুন আমি হাইলাইটও করি, 2018-র জুন মাসেতে ঘাটাল মাস্টার প্ল্যান কেন্দ্রীয় সরকার টেকনিক্যালি ক্লিয়ার করে দিয়েছিল, মানে টেকনিক্যাল পারমিশন অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছিল। ঠিক এখানে দেখছেন 30 জুন 2022-এতে এটার ইনভেস্টমেন্ট ক্লিয়ারেন্সও কেন্দ্রীয় সরকার দিয়ে দিয়েছিল। দেখুন ভারতবর্ষ, আমি বলছি অ্যাপ্রুভাল চলে এলো, ইনভেস্টমেন্ট ক্লিয়ারেন্স চলে এলো, তাহলে ঘাটাল মাস্টার প্ল্যান হলো না এখনো অবধি। দেখুন আমি আপনাকে সেটাই বলছি যে কোনো প্রজেক্ট ভারতবর্ষ তো যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে এই দেশের সমস্ত কাজ হয়, রাজ্য এবং কেন্দ্র সবাই দুজনে মিলে একসঙ্গে এখানকার যে কোনো কাজ করে। তো রাজ্য যখন কোনো কাজ করতে চায় তখন তাকে কেন্দ্রকে সেই প্রজেক্টটা জমা করতে হয়। কেন্দ্র প্রথমে টেকনিক্যাল ক্লিয়ারেন্স দেয়, তারপরে সেটাকে ফাইন্যান্সিয়াল ক্লিয়ারেন্স দেয়, মানে হুইচ ইজ কল্ড ইনভেস্টমেন্ট ক্লিয়ারেন্স। এই দুটো ক্লিয়ারেন্স পেয়ে যাওয়ার পর রাজ্যকে একটা এগ্রিমেন্ট সাইন করতে হয় যে আমরা এই কাজটা করব, করে সেটা কেন্দ্রকে জানাতে হয়। সেখানে কত রেশিওতে হবে, টোটাল কত বাজেট হবে, তার সমস্ত কিছু হিসাব লেখা থাকে। তাই এই হিসাব এখানে লেখা আছে যে টোটাল দেখুন এখানে 657 স্কোয়ার কিলোমিটারের এই প্রজেক্ট করতে কতদিন সময় লাগবে, দেখুন 4 বছর সময় লাগবে। প্রজেক্টের বেনিফিট রেশিও 1.45:1, এই সমস্ত ডিটেলস আমার কাছে আছে। তো সেখানে রাজ্যের প্রথম কাজ হলো 1894 সালের যে জমি অধিগ্রহণ আইন আছে তার সেকশন 4-এতে জেলা শাসককে বলতে হবে যে আপনি সেকশন 4 আন্ডার 1894 অ্যাক্টে আপনি জমি অধিগ্রহণ করবেন, তবে তো একটা প্রকল্প হবে। তো আমি মিথ্যাশ্রী ব্যানার্জি মিথ্যাশ্রী মুখ্যমন্ত্রী আমাদের 30% কাটমানি নেওয়া সাংসদকে প্রশ্ন করব যে 2022-এ যখন ইনভেস্টমেন্ট ক্লিয়ারেন্স হয়ে গেল, তারপরে আপনারা জমি অধিগ্রহণ করেছেন, তারপরে আপনারা কেন্দ্রকে একবারও বলেছেন? উনি হঠাৎ করে দিল্লিতে গিয়ে নাটক করলেন লোকসভায় যে এটাই আমার জীবনের শেষ দিন লোকসভাতে, আর আমি আসবো না। ইনস্টাগ্রামে একটা বড় ছবি দিলেন। আমার একটা মনে সন্দেহ হচ্ছিল যে এই নাটকটা উনি করছেন কেন, মানে উনি তো সিনেমা স্ক্রিপ্ট ছাড়া করেন না। মানে লোকসভাতেও যে উনি 2টো না 3টে প্রশ্ন করেছেন গোটা 10 বছরে, সেটাও 1.5 মিনিটে উনি বাংলায় বলেছেন। 1.5 মিনিটটা দেখে দেখে একটা স্ক্রিপ্ট করাতে হবে বাংলায়, যে ঘাটাল আমার হৃদয়, ঘাটাল আমার জীবন, ঘাটাল আমার প্রাণ, কিন্তু সব জানে, কিন্তু ভিতরে ভিতরে সব পাস হয়ে গেছে। ঘাটালে মানুষের জন্য প্রচুর আবেগ তার বোঝা গিয়েছিল। মানে কিরকম একটা মিথ্যে কথা বলতে পারে একজন, মানে সিনেমাতে অভিনয় করতে করতে, রিয়েল লাইফে অভিনয় করতে করতে মানে মানুষ এত বোকা হয়েছেন। তার সবচাইতে বড় উদাহরণ হলো যখনই মুখ্যমন্ত্রী ওনাকে বললেন যে শোনো না, তুমি এবারে ভোটে দাঁড়িয়ে যাও, আমি নিজে করে দেবো, মানে কেন্দ্র থেকে টাকা নেবো না, কারণ কেন্দ্র থেকে টাকা নিলে 30% কাটমানি নেওয়া যাবে না। অথবা আমি রাজ্য সরকার, মানে রাজ্যের যে গরিব মানুষ তার ট্যাক্সের টাকা থেকে, তাদের ট্যাক্সের টাকা থেকে আমি তোমাকে 1200 কোটি টাকা দেবো, তুমি আবার লোকসভায় দাঁড়িয়ে যাও। ও ভাবলো, চিন্তা করলো, দিয়ে বাড়িতে গেল। বাড়িতে চিন্তা করে পরের দিনকে মার্সিডিজ নিয়ে পেন্ট হাউস থেকে বেরিয়ে কালীঘাটে গিয়ে বললো, হ্যাঁ দিদি আমি আবার ভোটে দাঁড়াবো, কারণ আপনি বলেছেন 1200 কোটি টাকা দেবেন, ঘাটাল মাস্টার প্ল্যান হবে। কারণটা একটাই, যে ওনার যে
পলিটিক্যাল গুরু শঙ্কর দলুই, যিনি বলেছেন যে আমার পলিটিক্যাল শিষ্য 30% কাটমানি ছাড়া কোনো কাজ করেন না। তো উনি বুঝলেন যে কেন্দ্র থেকে টাকা এলে আমি তো 30% কাটমানি পাবো না, তাতে মুখ্যমন্ত্রী যদি গরিব মানুষের ট্যাক্সের টাকা থেকে 1200 কোটি দেন, তার 30% কত হয়? এটা তো মারাত্মক 360 কোটি টাকা। তো 360 কোটি টাকা তো সিনেমা করে কামানো যাবে না। সেজন্য সঙ্গে সঙ্গে পরের দিনকে মানে দিল্লির নাটক ফাটক সমস্ত ভুলে গিয়ে 360 কোটি টাকার জন্য সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দিলেন। 360 কোটি ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ খাতা পেন নিয়ে হিসেব করে বলে দিচ্ছেন 360 কোটি টাকার একটা ব্যাপার আছে, যেহেতু এটা রাজ্যের তরফ থেকে কমিট করা হয়েছে এবং সেইটা সিনেমা করে করা সম্ভব নয় এই মুহূর্তে, এবং শুধুমাত্র সেটাই আসল কারণ। যে বারবার করে কাটমানির কথা বলছেন হিরণ, সরাসরি আপনি প্রথম যিনি অভিনেতা দেব এবং যার জনপ্রিয়তা বেশ ওপরে, জনপ্রিয়তার তুঙ্গে যিনি, মানে অন্তত বর্তমান সময় যারা যারা প্রথম সারির হিরোরা রয়েছেন, সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রথম আপনি সরাসরি তার বিরুদ্ধে এই অভিযোগগুলো করেন, টাকা নেওয়া, কাটমানি বা চুরি যদি বলতে হয়। কিন্তু সাম্প্রতিক সময় আপনি একের পর এক অডিও রিলিজ করছেন, নেহাত নিছক এটা কি ব্যক্তিগত জায়গা থেকে যে দেবের যে জনপ্রিয়তা সেইখানে তার আগে একটা বদনাম লাগিয়ে দেওয়া যাক, তার আগে একখানা তারকে চোর একটা বিশেষণ দিয়ে দেওয়া যাক, নাকি সত্যি সত্যি কোনো ডকুমেন্টস, কোনো প্রমাণ রয়েছে হিরণের হাতে? না, আমি এই যে প্রমাণগুলো দিলাম, এগুলো সব তো সরকারি তথ্য। এগুলো কি বদনামের জন্য বলছি না, এগুলো সত্যি কথা বলছি। যদি কারো চ্যালেঞ্জ করার থাকে হাইকোর্টে গিয়ে চ্যালেঞ্জ করুন, আমাকে সমস্ত ডকুমেন্ট দিয়ে দেবে ভারতবর্ষের সরকার। আমি চ্যালেঞ্জ করছি তো আপনাদের ক্যামেরা থেকে। ঘাটালেতে 2011-12-তে ভারতীয় সরকার মানে ভারতীয় রেল 2011-12-তে পাঁশকুড়া থেকে দাসপুর হয়ে আপনার ঘাটাল হয়ে ইরফালা হয়ে আরামবাগ অবধি এই পুরো লাইনটা অ্যাপ্রুভ করে দিয়েছিল 2011। দেখুন লেখা আছে ইয়ার অফ স্যাংশন 2011-12। লেংথ কত না, এই রেল লাইনটা লেংথ ছিল 32.8 কিলোমিটার। কস্ট কত ছিল না, 426 কোটি টাকা। এই প্রজেক্টটা 2011-12-তে অ্যাপ্রুভাল হয়েছে এবং তারপরে আমাদের মাননীয় রেলমন্ত্রী আমি অনেক চিঠি দিয়েছেন। আমি একটা চিঠির কপি খালি দেখাচ্ছি, দেখুন উনি মুখ্যমন্ত্রীকে মানে শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী মিথ্যাশ্রী ব্যানার্জিকে বারবার লিখেছেন যে আপনি জমিটা দিন, এই যে ল্যান্ড অ্যাকুইজিশন হচ্ছে না আপনার এখানে, যার জন্য আমরা কাজ করতে পারছি না। রেল স্টেশন অ্যাপ্রুভাল হয়ে গেছে, 12-13 বছর হয়ে গেল, আমরা কাজ করতে পারছি না। তো উনি তো সরকার এসেছেন 2011-তে, তাহলে তারপর থেকে উনি ল্যান্ড দেননি। দেখুন প্রধানমন্ত্রী 51,000 কোটি টাকা দিয়েছেন রেলের, যেখানে কাজ চলছে পশ্চিমবঙ্গে। এবছরের জন্য আরও এক্সট্রা বাজেট দিয়েছেন 12,000 কোটি টাকা। এতগুলো রেল স্টেশন বন্ধ, দেখুন 1, 2, 3, 4, 5 আমি এটা হেডলাইন করেছি। পাঁশকুড়া থেকে ঘাটাল 32.8 কিলোমিটার, 41টা এখানে, আরও দেখুন এখানে এই আরও 20টা, মানে 41টা প্লাস 20খানা প্রজেক্ট রেলের বন্ধ আছে। শুধুমাত্র মুখ্যমন্ত্রী রেলকে জমি দিচ্ছে না। এই বারবার আপনি কাটমানির কথা কেন বলছেন? আপনার মানে এই দেব কি সত্যি সত্যি সেখান থেকে কাটমানি পায় বা দেবের নাম করে কাটমানি তোলা হয়? উনি বলছেন শঙ্কর দলুই আমার রাজনৈতিক গুরু, একদম পরিষ্কার করে বলেছেন। সেই শঙ্কর দলুই বলছেন যে 30% কাটমানি ছাড়া উনি কোনো কাজ করেন না। হ্যাঁ কি না? তো যার রাজনৈতিক গুরু তার সম্বন্ধে বলছেন, যদি ওনার মনে হতো যে উনি ভুল বলেছেন তা কোর্টে যেতে পারতেন, যে শঙ্কর দলুই বলতে পারতেন এটা আমার গলা নয়। তাকে তো সাসপেন্ড করে দেওয়া হলো পার্টি থেকে, তার মানে উনি সত্যি কথা বলেছিলেন, সেজন্য ওনাকে দল থেকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। ওনার সাংসদের পিএ রামপদ মান্না তিনি একজন ক্যান্ডিডেট বা তার কোনো মিডিয়েটারের সঙ্গে কথা বলছেন যে আমার কাছে 44টা ভ্যাকেন্সি আছে সাংসদের কোটাতে, আমি সেই 44টা চাকরি করে দেবো টাকার বিনিময়ে। সে বারবার বলছে না না দাদা এরমভাবে আমার তো যোগ্যতা নেই, বা যার জন্য বলছেন তার তো যোগ্যতা নেই, সে চাকরিটা পাবে। উনি বলছেন কোনো চিন্তা নেই, আমি সব কিছু করে দেবো। ভাবুন, এটা একটা ছোট্ট অডিও বেরিয়েছে, তাহলে এত হয়তো দেব সেটা জানেন না, দেবের জানকারির বাইরে এই জিনিসগুলো সেটেলমেন্ট হচ্ছে তাকে সামনে রেখে, কারণ যেহেতু সবাই জানে কি তিনি ব্যস্ত অভিনেতা, সেই জন্য সেটা উনি বলুক, উনি দাঁড়িয়ে বলুক যে আমার যে পিএস রামপদ মান্নাকে আমি চিনি না। ওনার তো অফিসিয়াল সেক্রেটারি রামপদ মান্না ঘাটালের। আপনি ঘাটালে পা দেবেন, আপনাকে সবাই বলবে রামপদ মান্নাকে আমরা চিনি, কারণ সাংসদের কোনো কাজ করতে গেলে সবাইকে রামপদ মান্নার কাছে যেতে হয়। এই যে কদিন আগে সন্দেশখালি হলো, আপনাদের মতো নির্ভীক সাংবাদিকরা যেভাবে সন্দেশখালিতে গিয়ে মা বোনেদের কথা সারা পৃথিবীর মানুষকে এক্সপোজ করেছেন, সারা পৃথিবীর মানুষকে জানিয়েছেন, তাতে সারা বাংলার মানুষ অনুপ্রাণিত হয়েছেন। ঘাটালের মানুষও সন্দেশখালি দেখে অনুপ্রাণিত, উৎসাহিত হয়ে আমাকে একটার পর একটা খবর দেয়। আমি কিচ্ছু জানতাম না। এই যে এত অডিও ক্লিপ বা ভিডিও ক্লিপ, এই যে আপনি বলছিলেন যে কিছুক্ষণ আগে একটা ব্রিজ, তিনি নিজে গিয়ে বলেছিলেন, দেব বলেছিলেন যে আমি এবার যদি সাংসদে ব্রিজ করে দেবো, নাহলে আমি এরপর আর আসবো না।
সেই ব্রিজ আজ পর্যন্ত হয়নি। তো এগুলো তাহলে ঘাটালে মানুষজন আপনি যাওয়ার পর আপনাকে বলছে বা আপনার হাতে তুলে দিচ্ছে। উনি দাঁড়িয়ে বলেছিলেন এখানে যদি এই ব্রিজটা আমি করতে না পারি আগামী 5 বছরের মধ্যে, তাহলে আমি 2024-এর ভোটে আর দাঁড়াবো না। ওই ভিডিওটা আছে, আপনারা চাইলে আপনাদেরকে দিয়ে দেবো। যেই অভিযোগগুলো আপনি আজকে বলছেন, এই যে বলছেন মিথ্যাশ্রী, মিথ্যে প্রতিশ্রুতি, হাজার কথা দিয়ে কথা না রাখা, চুরি, দুর্নীতি এবং সেখানকার মানুষের জন্য কোনো প্রশ্ন না করা, সেই একই ইস্যু তো অন্যান্য জায়গাতেও রয়েছে। বসিরহাটে থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন জায়গাতে, এমনকি কৃষ্ণনগরের মহুয়া মৈত্র প্রার্থী হয়েছেন, কৃষ্ণনগরের জন্য তিনি আজ পর্যন্ত প্রশ্ন করেননি, কী কারণে করেছেন আজকে ক্লিয়ার হয়ে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে আবারও এক ঝাঁক রচনা ব্যানার্জি, তিনি এবারে প্রার্থী হলেন, সুজাতা খাঁ তিনি প্রার্থী হলেন এবং প্রার্থী হয়ে কি বললেন, দুজনেই মহিলা প্রার্থী হয়ে বললেন যে সন্দেশখালির ঘটনাটা সাজানো। কেউ বলছেন বাড়ি বাড়ি দেশে মে ছোটি ছোটি বাতে হতে হয়, এরকম সিনেমার ফিল্মি ডায়লগ সুজাতা বললেন। আর রচনা ব্যানার্জি বলছেন যে সবটাই যে সত্যি এর তো কোনো প্রমাণ নেই। না, ওই যে ওনাদের একজন কাউন্সিলর বলেছিলেন না যে ওই রেপ হচ্ছে তার ভিডিও লাগবে, উনি বোধহয় ওনার দ্বারা অনুপ্রাণিত হয়ে গেছেন। আমি খালি একটাই কথা বলবো যে যাকে বাংলার মানুষ বা পৃথিবীর বাঙালি মায়েরা বোনেরা দিদি নাম্বার 1 বলতেন, তাকে এবার থেকে বলবেন যে চোর নাম্বার 1 দলের সঙ্গে যুক্ত হয়ে দিদি নাম্বার 1 চোর নাম্বার 1-এর দলের সঙ্গে যুক্ত হয়ে গেলেন। এটা শুনতে আমার মনে হয় খুব খারাপ লাগছে। আমার খুব কষ্ট হচ্ছে যে যাকে দিদি নাম্বার 1 বলে মা বোনেরা এত সম্মান করতেন, শ্রদ্ধা করতেন, তাকে এখন ওই চোর নাম্বার 1 দলের সঙ্গে থাকতে হবে, সেই চোর নাম্বার 1 দলকে তাকে প্রমোট করতে হবে। দিদি নাম্বার সেটে বসে তার সামনে যখন মহিলারা, সাধারণ মহিলারা এসে অনেক গল্প করতেন, শ্বশুরবাড়ির অত্যাচারের কথা বলতেন, তিনি সেগুলো বিশ্বাস করতেন, অথচ এত বড় একটা সন্দেশখালী ইনসিডেন্ট তিনি বিশ্বাস করছেন না। ওই দলে জয়েন করলে তার একটা কন্ডিশন থাকে, সেই কন্ডিশনটা হলো কি কন্ডিশন? চুরির ভ্যাকসিন। মানে চুরি করবে, মিথ্যে কথা বলবে, প্ররোচনা করবে, সমস্ত কিছু মিলিয়ে ওরা একটা মিক্স ভ্যাকসিন বানিয়েছে। ওটা যে মুহূর্তে আপনি দলে জয়েন করবেন ওরা আপনার একটা ইঞ্জেকশন দিয়ে দেবে ওই ভ্যাকসিনটার। তো পরে জয়েন করার পর মুহূর্তে থেকে আপনি মিথ্যে বলা শুরু করবেন। ঘাটালের মানুষকে এবারে মুখ্যমন্ত্রী বলছেন তিনি না গোল্ড হাব করে দেবেন। তো আপনার চ্যানেলের যারা দেখছেন তাদেরকে আরেকটা কথা স্পষ্ট করে বলে দিই যে আমি 2023-এর 24শে জুলাইয়ের একটা প্রতিবেদন দেখছিলাম একটি কাগজের, সেখানে তারা পুরোটা লিখেছে, আমি পুরোটা পড়ছি না, যে মাননীয় মুখ্যমন্ত্রী 2023-এ রম করে দাসপুরেতে, ফরিদপুর গ্রামের 457 দাগেতে, ফরিদপুর মৌজাতে, সেখানে তিনি গোল্ড হাব করবেন বলে তিনি সেখানে উদ্বোধন করলেন। তারপরে কি দেখা গেল না, সেখানের কাদের সেই কোথায় হবে সেটা না, যেখানে শ্মশান, যেখানে বাচ্চা ছেলেমেয়েরা খেলে, সেই সমস্ত মাঠ, শ্মশান সমস্ত কবজা করতে শুরু করে দিল জেলা শাসকরা। তো সঙ্গে সঙ্গে গ্রামবাসীরা বললে কি আমরা গোল্ড হাব তো চাই, কিন্তু তা বলে আমাদের শ্মশান তুমি কেড়ে নেবে, তা বলে তুমি আমাদের খেলার মাঠ কেড়ে নেবে। তাদের কথা শুনছিল না। ওখানকার জেলা সভাপতি বললো না, দমিয়ে না, আমরা এখানে করবই করবো, মুখ্যমন্ত্রী বলে গেছে। তারা তারপরে বাধ্য হয়ে হাইকোর্টে যায় এবং হাইকোর্ট থেকে বলে, জেলা শাসককে বলে যে আপনি কিভাবে একটা শ্মশান আর খেলার মাঠকে আপনি কবজা করে নিচ্ছিলেন, প্রজেক্টটা হয়নি। যে জন্য আমি 3 বছর ধরে সিনেমাতে পা দিইনি। আমি বারবার বলেছি যারা এখন সিনেমার সঙ্গে যুক্ত, সেই শ্রীকান্ত মোহতা, তিনি 2 বছর জেল খেটে এসেছেন, আমি তার সঙ্গে কি করে সিনেমা করবো আপনি বলুন। আমার তো মনে হচ্ছে এরপর যদি কখনো হিরণ ভাবেনও সিনেমা করবেন, তাহলে কিন্তু বহু সিনেমা জগতের, রূপলী জগতের বন্ধু তার পাশ থেকে সরে যাবে। মানে এত স্পষ্ট কথা বললে এবং এত খুলেআম এই কথাগুলো সোজা সাপটা বললে, এরপর যে কজন বন্ধু ছিলেন ইন্ডাস্ট্রিতে সে কজনও মনে হয় আস্তে আস্তে সরে যাবে নাকি? না দেখুন, তারা তো অনেকে, আমি জানি না, আমি ইন্টারভিউ দেখলে অন্তত রচনা ব্যানার্জি হয়তো একটা ফোন করতে পারে। না, আমি রচনাদিকে ব্যক্তিগতভাবে আমি কিছু বলবো না, বাট রচনাদি দিদি নাম্বার 1 এখন গ্রামে গঞ্জে যাবে, সবাই বলবে চোর নাম্বার 1 দলের দিদি হয়ে গেছে। যদি সন্দেশখালির মতো সবাই হয়ে যায় বাংলার মা বোনেরা, তাহলে কিন্তু আপনাদের এখান থেকে চলে যেতে হবে, আপনারা এখানে থাকতে পারবেন না। ঠিক, এটা সন্দেশখালি সত্যি সত্যি একটা পথ দেখিয়েছে এবং দেখার এটাই। ঘাটাল নিয়ে একদম জাস্ট কয়েক সেকেন্ডে জিজ্ঞেস করবো, ঘাটাল নিয়ে তাহলে কতটা কনফিডেন্ট হিরণময় চ্যাটার্জি? ঘাটালের মানুষ কনফিডেন্ট, তারা চায় পরিবর্তন আসুক, তারা চায় তাদের ওখানে রেল স্টেশনটা হোক, তারা চায় ঘাটাল মাস্টার প্ল্যান হোক, তারা চাক তাদের যে প্রবাসী যে স্বর্ণকার ভাই বোনেরা ছেলেমেয়েরা আছে যারা দূর দূরান্তে কাজ করছে, বাড়ি ছেড়ে, মা ছেড়ে, বাচ্চা ছেড়ে, বোন ছেড়ে, তারা ফিরে আসুক। তাদের লড়াইয়ে আমি তাদের সঙ্গে আছি। আমি প্রার্থী নই, আপনারা প্রত্যেকে প্রার্থী, যারা অবহেলিত বঞ্চিত মা বোনেরা। এত অবধি শোনা রইল, আর বাকিটা কথা হবে ভোটের রেজাল্ট বেরোনোর পর। আপাতত অনেক ধন্যবাদ হিরণ। নমস্কার।